আজকের নাটক কালো শাড়ি। সুরভি, এই সুরভি, এমন চুপ করে বসে আছো যে? ভাবছি ভাবছো? কি ভাবছো? ভাবছি মাত্র কিছুদিন শুধু চোখের দেখা দেখে তুমি আমাকে বিয়ে করে এনেছো। তোমার আত্মীয় স্বজন এ বিয়ে কীভাবে মেনে নেবেন আমি তাই ভাবছি। তারা তো কিছুই জানলেন না। জানলেন না? জানিয়ে দেব। আমার আত্মীয় স্বজন নিয়ে তোমার ভাবনার কিছু নেই। কেন? আমার বাবা মারা গেছেন কয়েক বছর আগে। সংসারে শুধু মা আছেন, আর আছে ছোট 2 ভাই। তা জানি, কিন্তু অন্য আত্মীয় স্বজন? হ্যাঁ, তারাও আছেন। আমি তাদের কথা বলছি। তারা আছেন, তাদেরকে নিয়ে ব্যস্ত। আমাদেরকে নিয়ে চিন্তা করার সময় তাদের হাতে নেই। তা না হয় হলো, কিন্তু তোমার মা, মানে আমার শাশুড়ি কি ব্যাপারটাকে সহজভাবে মেনে নেবেন? এটা একটা কথা বটে। তবে মাকে নিয়ে আমি একটুও চিন্তিত নই। কেন? মা বুঝি খুব সহজ সরল? না, খুব সহজ নন। তার মানে তিনি সমস্যার সৃষ্টি করতে পারেন? আমি অবশ্য তা মনে করি না। তিনি যদি বেঁকে বসেন? এটা অস্বাভাবিক নয়। অস্বাভাবিক না হলেও সবটাই যে স্বাভাবিক তা কিন্তু জোর দিয়ে তুমি বলতে পারো না। বলাটা উচিতও হবে না। যেমন ধরো, তুমি আমাদের বাসায় গেলে, দেখলে এবং বীরের মতো জয় করলে, এমনটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না। সবার ক্ষেত্রে না হলেও আমার ক্ষেত্রে হয়েছে। এই জন্যই হয়েছে যে তোমার মায়ের কাছে তোমার যা মূল্য, আমার মায়ের কাছে আমার তা নেই। থাকলে ভালো করে তোমার খোঁজ খবর নিতেন। তোমার কোথায় বাড়ি, কোথায় ঘর, তুমি যা যা বলছো সবই সত্যি কিনা যাচাই করে দেখতেন। শুধু শুধু তোমার মুখের কথায় তিনি আমাকে তোমার হাতে তুলে দিতে পারতেন না। সুরভি, সুরভি, প্লিজ আমার কথা শুনুন। আমি মিথ্যাবাদী নই। আমাকে বিরক্ত করো না, আমাকে একা থাকতে দাও প্লিজ। সুরভি, এখন তুমি আর আমি দুজনেই মিলে এক। আমরা দুজনেই একা। তুমি আর আমি, আমরা দুজনে মিলেই এক? হ্যাঁ, তাই। আমরা দুজনে মিলেই এক। তাহলে তাহলে আমার কোনো ভয় নেই তো? না, তোমার কোনো ভয় নেই। তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে না তো? আহা, কখনো না। আমি তোমার পাশেই থাকবো। তাহলে আমার ভয় করছে কেন? ভয়ের কোনো কারণ নেই। দাও, তোমার একটা হাত আমাকে দাও। এইখানে, বুকের এইখানে তোমার হাতটা রাখো। কিছু বুঝতে পারছো? হ্যাঁ, পারছি, একটু একটু বুঝতে পারছি। অবশ্যই বুঝবে। দিনে দিনে আরও ভালো করে বুঝবে। আমি মানুষটা মন্দ নই। তোমার মা আমাকে প্রথমে দেখেই চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন আমি একটা ভালো মানুষ। সারা জীবন আমি তোমাকে সুখে রাখবো, সুখে রাখার চেষ্টা করব। তা না হয় হলো, কিন্তু এই সারাদিন একা একা আমি বাসায় একা একা কী করবো বলো? শোনো, পাশের বাসায় তোমার বয়সী 2 মেয়ে আছে। আমি অফিসে চলে গেলে তারা তোমার সঙ্গে এসে গল্প করবে। কে? ভাবি, আমি চন্দনা। একটু দাঁড়াও। ও, তুমি চন্দনা? হ্যাঁ, আমিই চন্দনা। আসো আসো, ভেতরে আসো। ছোট্ট পাখি চন্দনা, একটি শিশে জাগিয়ে দিলে লাগলো তাও মন্দ না। তোমার ভাই তোমাদের 2 বোনের কথা আমাকে অনেক বলেছে। আরেকজন কোথায়, কি নাম যেন তার? শিলা। সে কলেজে গেছে। সে আসবে না? আসবে নিশ্চয়ই, সময় পেলেই আসবে। আচ্ছা, তো তুমি যাওনি কেন কলেজে? পড়তে আমার মন বসে না, তাই কলেজে যাওয়া ছেড়ে দিয়েছি। কবে থেকে? এই কিছুদিন হলো। আর যাবে না কলেজে? না। তার মানে কি আমি বুঝবো
যে তুমি প্রেমের চিঠি লেখার সময় পাও না বলেই কলেজ যাওয়া ছেড়ে দিয়েছ। ও দুষ্টু ভাবি, তা হবে কেন? পড়তে ভালো লাগে না বলেই কলেজে যাই না। কিন্তু সেই মানুষটা কি তোমার কলেজে না যাওয়ার ব্যাপারটা মেনে নিয়েছে? সেই মানুষটি মানে? হয়েছে হয়েছে হয়েছে, আমার কাছে আর নাকামি করতে হবে না। তোমার ভাইয়া আমাকে অনেক কিছু বলে দিয়েছে। কি আশ্চর্য! আমার গোপন কথা ভাই কি করে জানলো? তার আগে বলো, তোমাদের পাড়ায় তোমাদের এই ভাই কবে থেকে বসবাস করছে? তা 6-7 বছর হবে। তার মানে তুমি যখন 10-11 বছরের বালিকা তখন থেকেই? হ্যাঁ তাই। একসময় তিনি আমাদের দুবোনকে প্রাইভেট পড়াতেন। তবে আর মিছিমিছি ভাইয়াকে দোষ দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, এ প্রসঙ্গ বাদ দাও। দিলাম। শুনেছি দেশের বাড়িতে ভাইয়ের মা আছেন, ছোট 2 ভাইও আছেন। তারা কেউ আসবে না? জানি না। ভাই কিছু বলেনি? না। আচ্ছা, তোমাদের বিয়েটা কিভাবে হলো? তোমার ভাই আমাকে বিয়ে করতে চাইলো, আর আমার মা তোমার ভাইয়ার কাছে আমাকে বিয়ে দিয়ে দিল। তুমি কিছু বললে না? না। তুমি দেখছি আচ্ছা বোকা। এমন বোকামি করলে কেন? চন্দনা, সে অনেক কথা, তোমার শুনে কোনো লাভ নেই। বেশ, শুনবো না। ভাবি, চা খাও। না না, আমি তোমাকে চা তৈরি করে খাওয়াচ্ছি। চা চিনি কোথায় আছে বলো? চা চিনি সবই আছে, এটা আমার বাসা, আমি চা করে আনছি। তুমি একটু বসো। হ্যাঁ, সুরভি, সুরভি, এই যে সুরভি, তোমার জন্য একটা খবর আছে। কি খবর? কে দিয়েছে? আমার বাড়ি থেকে চিঠি এসেছে। নিশ্চয়ই মা আসছেন। তোমার অনুমান একদম সত্য। আমার কথা কিছু লিখেছেন? তোমার কথাই তো বেশি লিখেছেন। খারাপ কিছু? হুম, মোটেও না। এই নাও চিঠি, পড়ে দেখো। দাও। আচ্ছা, মায়ের সঙ্গে আর কে আসছে? মেজো ভাই শান্তু। মা কবে আসছেন? ও কি হাসছো যে? আমি কি হাসি কথা বলেছি নাকি? নয়তো কি? কিরকম? সব কথা যদি আমার মুখ থেকে শুনতে চাও, তাহলে চিঠি পড়ে তোমার আর কিছু জানার থাকবে না। মিছে মিছেই তোমার চিঠি পড়া হবে। না জনাব, তুমি যা মনে করছো তা নয়। তাহলে ব্যাপারটা কি? আমি চিঠি পড়বো আমার মতো করে, সময় করে, সময় নিয়ে চিঠি পড়বো, আর কল্পনা দিয়ে চিঠির উপর মায়ের একটা ছবি আঁকবো। কি? কল্পনা দিয়ে মায়ের ছবি আঁকবে? হ্যাঁ, আরেকটা কথা তুমি জেনে রাখো, আমি যেরকম ছবি আঁকবো আমার শাশুড়ি ঠিক তেমনি হবেন। তুমি তোমার কল্পনার রং দিয়ে যত খুশি আমার মায়ের ছবি আঁকো, আমি তাতে কিচ্ছু মনে করব না। তবে আমার মায়ের ছবিটা খারাপ না হলেই আমি খুশি হব। আর কিছু? হ্যাঁ, আরও কিছু কথা আছে। বলো। আমার মা গায়ের মেয়ে। যে পরিবারে তার জন্ম, সেখানে শিক্ষার আলো ছিল না। মা স্কুলে গিয়েছিল কিনা জানি না, জিজ্ঞেসও করিনি। তবে মাঝে মাঝে আমার বাংলা বই পড়তে দেখেছি, তার হাতের লেখা কোনো দিন দেখিনি। গায়ের আর 5 জন নিরক্ষর মেয়ে মানুষের মতোই আমার মায়ের চাল চলন, কথাবার্তা সবই। এটাই স্বাভাবিক। তবে আমার একটা কথা শুনবে? বলো। মা এলে তোমাকে একটু কৌশলী হতে হবে। দেখবে তোমার জয় হয়েছে। তোমার জয় হওয়া মানে আমার উদ্দেশ্য সফল হওয়া। কৌশলটা কেমন হওয়া উচিত বলে তুমি মনে করছো? খুব বেশি কিছু করতে হবে না। তুমি শুধু বলবে, মা, এই বয়সে এখনও আপনি অনেক সুন্দরী, আমি আপনাকে আরও সুন্দর দেখতে চাই। তাই প্রতিদিন আমি আপনার চুল বেঁধে দেব, শহরের মহিলাদের মতো শাড়ি পরিয়ে দেব। এটা আপনার ছেলেরও ইচ্ছা। দেখবে কাজ হবে। তোমার কৌশলটা মন্দ না, কিন্তু দেখবে কৌশলটা প্রয়োগে যেন কোনো ফাঁক না থাকে। না না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, কারণ সমস্ত ব্যাপারটা শুধু তোমার একার নয়, আমারও। মা, এই যে মা, তুমি এই রিক্সাটা ওঠ। শান্ত, তুই ওই রিক্সাটা ওঠ, আমি মার সঙ্গে রিক্সা উঠছি। হ্যাঁ, এই ভাই রিক্সাওয়ালা, তুমি আমাদের এই পেছন পেছনে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো এবার চলো। বাবা কায়েস, হ্যাঁ মা। সারা রাস্তায় আমি তোর বইয়ের চিন্তা করছি। কি কি চিন্তা করেছো? ভালা মন্দ 2 রকমই চিন্তা করছি। বউ কি আমার সম্পর্কে কিছু কইছে? হ্যাঁ, বলেছে। কি কইছে? বলেছে শাশুড়ি আসলে আমি তাকে সালাম করব। আর কিছু কয় নাই? আরও বলেছে আমি আমার মায়েকে মা বলে ডাকি, শাশুড়িকেও মা বলে ডাকবো।
আমি তো দাদিরে আম্মা জান কইতাম। আচ্ছা মা, তুমি কি চাও যে তোমার বৌমা তোমাকে আম্মাজান বলে ডাকুক? না বাবা না, আমি তা চাই না। বউ আমারে যে নামে ডাক্কা সুখ পায় সেই নামেই ডাকুক, আমার কোনো আপত্তি নাই। এই বেটারি শালা, এই আস্তে আস্তে চালা, আরে আস্তে চালা, একটু আস্তে আস্তে। হ্যাঁ, মনে হয় এই শহরটা খুব বড়। খুব বড় নয় মা, তবে খুব ছোটও নয়। দেশের লোক সংখ্যা বাড়ছে, মানুষজন শিক্ষিত হচ্ছে, বিভিন্ন কাজে তারা শহরে আসছে, বসবাস করছে। দিন দিন শহরের পরিধিও বাড়ছে। দেশের সব শহরই এখন আগের তুলনায় বড় হয়েছে, ভবিষ্যতে হয়তো আরও বড় হবে। হ, আমাদের গ্রামেও মানুষ বাড়ছে। আচ্ছা বাবা কায়েস, আমার বেয়াই বেআইন কেমন? তাদের আচার আচরণ কেমন? মা, আমার শ্বশুর নেই, শাশুড়ি আছেন। শাশুড়ির সঙ্গে এখনো আমার তেমন কোনো কথা হয়নি, তবে মনে হয় তিনি ভালোই। হ বাবা, ভালা হইলেই ভালা। আমি দোয়া করি আল্লাহ তোরে সুখে শান্তিতে রাখুক। তা বাবা, একটা কথা, তুই আমারে না জানাইয়া শহরে বিয়া করছিস, এর লাগি গ্রামের মানুষ তোর নিন্দা করছে, কেউ তোরে ভালা কয় নাই, হগলে আমারে ভয় দেখাইছে। মা, ওরা আমাকে ভালো বলেছে কি মন্দ বলেছে তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি কি বলো, আমি তাই শুনতে চাই। আমি তাদের হকগুলকে এক কথাই কইছি, আমার ছেলেরা আমি চিনি, শহরে বিয়া কইরা হে কোনো খারাপ করে নাই, ভালাই করছে। এই তো আমার মায়ের মতো কথা বলেছ। বৌমা, ও বৌমা, আসছি মা। আমার কাছে আয়ো, আমার কাছে একটু বউ, দুইটা কথা কই। এই যে বলেন মা। হত দূরে না, আর একটু কাছে আয়ো। এই তো। আমি আবার কানে একটু কম শুনি। হ্যাঁ, এইখানে বউ। আচ্ছা বৌমা, জি বলেন মা। তোমার নামটা জানি কি? আমার নাম, ডাকনাম সুরভি, ভালো নাম সালেহা আক্তার। খুব ভালো নাম। আচ্ছা, সুরভি নামটার অর্থ কি? সুরভি, সুরভি মানে গন্ধ, ঘ্রাণ। সুরভি মানে গন্ধ, গেরান। খুব ভালা। তা তুমি কিয়ের গেরান কত হনি? আমি আমি ফুলের ঘ্রাণ। ফুলের গেরান? কোন ফুলের গেরান? যে ফুলের ঘ্রাণ আপনার ভালো লাগে আমি সেই ফুলের ঘ্রাণ। তুমি খুবই বুদ্ধিমতী, তোমার কথাটা আমার মনের মতো হয়েছে। কিন্তু মা, জি? গ্রামে আমার জন্ম, গ্রামে আমি অত বড় হয়েছি, আমি জীবনে ফুল বেশি দেখি নাই। ও, তো কি কি ফুল আপনি দেখেছেন মা? ছোট সময় বেশি দেখছি হিমুল ফুল। আচ্ছা। বাড়ির আশেপাশে পথের ধারে অনেক হিমুল গাছ আছিল। ফাগুন চৈত মাসে হে গাছে লাল লাল ফুল ফুটতো। আচ্ছা। কিন্তু হিমুল ফুলের তো ঘেরান নাই। না, শিমুল ফুলের গন্ধ নেই। শিমুল ফুল ছাড়া আপনি আর কোনো ফুল দেখেননি মা? গ্রামের মানুষ খুব কমই ফুলের গাছ লাগায়। আমাদের গ্রামে এক বাড়িতে আছে গোলাপ গাছ, আর এক বাড়িতে আছে হাসনাহানা ফুলের গাছ। আচ্ছা মা, গোলাপ আর হাসনাহানার মধ্যে কোনটা আপনার বেশি ভালো লাগে? আমার কাছে দুইটাই ভালো লাগে। তাহলে আমি একসঙ্গে গোলাপ আর হাসনাহানা ফুলের ঘ্রাণ। তোমার কথা এত সুন্দর, তুমি আমার মনের মতো বউ। আপনি আমার মনের মতো শাশুড়ি। মা সুরভি, জি। আমার গয়নাগাটি তেমন কিছু নাই, তোমার শ্বশুর আমারে তেমন কিছু দেয় নাই, তবে একজোড়া কানের দুল দিছিল, আমি সেই দুল দুইটা তোমার জন্য লইয়া আইছি। না মা না, আমাকে আপনার কিচ্ছু দিতে হবে না, আপনি শুধু আমাকে দোয়া করবেন। দোয়া তো করবই, তবে এখন তুমি আমার এই উপহারটা লও, তাতে আমি খুব খুশি হইব। আপনি খুশি হলে আমি অবশ্যই নেব। হ্যাঁ, তুমিও খুশি মনে লও। আর একটু কাছাইও আমার, তোমার কানে দুল দুইটা পরাইয়া দিই। আচ্ছা, তাই দিন। আমার গলার একটা হার আছিল 2 ভরি ওজনের, সে সোনার হার রাখতে পারি নাই। কেন,
কি হয়েছিল? হাটটা কি চুরি গিয়েছিল? না, চুরি হয় নাই। হার বিক্রি কইরা ভালা কামে লাগাইছিলাম। কেমন ভালো কাজ মা? কায়েসের লেহাপড়ার জন্য খরচ করছি। মা, আপনি ধন্য। আপনাকে আপনাকে আমি 1000 বার সালাম করি। আরে আরে, কি করো তুমি? কাল তো তুমি আমারে সালাম করছো, অহন আবার সালামের কি দরকার? গতকাল সালাম করছিলাম কর্তব্যের খাতিরে, আর এখন সালাম করছি মনের আনন্দে। সুরভি, এই নাও মায়ের 2টা কাপড়। দুটো কাপড়ই তো দেখছি সাদা। সাদা হবে না তো রঙিন হবে নাকি? মায়ের 2-3 খান শাড়ি সবই তো রঙিন। মা বিধবা মানুষ, বয়সও 50 পার হয়ে গেছে, সাদা কাপড় পরাই তো তার উচিত। তাহলে তুমি নিজে গিয়ে দাও গে, যাও। হা, তুমি তার ছেলের বউ, তুমি দিলে তিনি খুশি হবেন। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। কিসের প্রশ্ন? প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, মানুষের বয়স 50 পার হলেই কি তার মনের রং মরে যায়? তা আমি কি করে বলবো? আমার বয়স 50 পার হলে এর সদুত্তর দিতে পারবো। কিন্তু বিষয়টা যখন এখনকার, তখন এর উত্তরটা তুমি এক্ষুনি দিবা। তাহলে তুমি আমার কথা রাখবে না? তোমার সঙ্গে তিক্ততার সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয়। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যাও, তবে আমার আরো কয়েকটা কথা শুনে যাও। বলো। চন্দনা ও শিলাকে তুমি দেখেছো? তাদের মাকেও নিশ্চয়ই দেখেছো। তাতে কি হয়েছে? তাদের সম্পর্কে তোমার কি ধারণা? তারা তোমার আমার চেয়ে সচ্ছল পরিবারের মানুষ। তাদের পরিবারের শিক্ষা দীক্ষা আছে, তাদের রুচি আমাদের চেয়ে অনেকটা ভিন্ন। সেখানে মাকে সঙ্গে নিয়ে তোমাকে যেতে হবে। তোমার ওই যে দুঃসম্পর্কে চাচার বাড়ি, সেখানেও মাকে নিয়ে যেতে হবে। অবশ্যই যাব। হ্যাঁ যাবে, এজন্যই কথাটা তোমাকে বলতে হচ্ছে। সেখানে মাকে দেখে তারা যদি তোমাকে করুণার পাত্রী মনে করেন, তবে তোমার কেমন লাগবে? ভালো লাগবে না নিশ্চয়ই। এজন্যই মাকে আজ থেকে কাপড় চোপড় পরিয়ে শহরে বানানোর ট্রেনিং দিতে হবে। আচ্ছা, মা কি তোমার আর আমার খেলার পুতুল? হ্যাঁ, মা যতদিন আমাদের কাছে থাকবেন ততদিন তাকে আমাদের খেলার পুতুল বানিয়েই রাখতে হবে। এটা হবে মায়ের উপর একরকম অত্যাচার, মানসিক নির্যাতনও হতে পারে। হ্যাঁ, তুমি এসব আবোল তাবোল কি বলছো? সহজ ব্যাপারটা তুমি জটিল করে তুলছো। অথচ সেদিন তুমি আমাকে কথা দিয়েছিলে যে সমস্ত ব্যাপারটা তুমি ম্যানেজ করবে। কারণ এটা আমাদের কারো একার ব্যাপার নয়। অপমান যদি কিছু হয় তবে আমাদের দুজনকেই তা বহন করতে হবে। হ্যাঁ, বলেছিলাম। তবে এখন সে কথা থেকে সরে যাচ্ছ কেন? এখন মনে হচ্ছে তোমার কথা মতো কাজ করতে গেলে মায়ের মনের উপর যতটা অত্যাচার করা হবে তার সবটা আমাকেই করতে হবে। তুমি থেকে যাচ্ছ নেপথ্যে, মানে আড়ালে। দোষটা আমাকেই বহন করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে কিছুই করতে হবে না। কাল শান্তু বাড়ি যাচ্ছে, তার সঙ্গেই মাকে বাড়ি পাঠিয়ে দেবো। না, এটা আমি তোমাকে করতে দেব না। কেন? এতে মা মনে করবেন বউয়ের জন্যই শহরের ছেলের বাসায় কিছুদিন আমার থাকা হলো না। আমি আর কোনোদিন বোর মুখ দেখব না। বিনা অপরাধে আমি এই শাস্তি ভোগ করতে যাব কেন? সুরভি, তাহলে চলো এক কাজ করি। কি? মানে আমরা দুজনে একসাথে মায়ের কাছে যাই। গেলাম। তারপর? কাপড় দুটো তুমি মাকে দেবে। বেশ, তাই দিলাম। আর যত কথা বলতে হয় সব আমিই বলবো। তুমি কেবল মাঝে মাঝে আমাকে সমর্থন করে হু হা বলবে। তাতে কি হবে? দেখি না ব্যাপারটা শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তুমি দেখো। বউ, মনে হয় কেডা আইছে। আচ্ছা, দেখছি মা। চাচা, আসসালামু আলাইকুম। ভেতরে আসেন। ওয়ালাইকুম আসসালাম। প্রায় 1 সপ্তাহ আগে জামাই বাবাজির সঙ্গে দেখা হয়েছিল। তার মুখেই শুনেছিলাম বেআইন এসেছে। বেআইনকে সঙ্গে নিয়ে তোমাদেরকে বাসায় বেড়াতে যেতে বলেছিলাম জামাইকে, কিন্তু এই পর্যন্ত তোমরা কেউ যাওনি। তাই তোমার চাচি তোমাদের খোঁজ নিতে পাঠিয়েছে আমাকে। আপনার জামাই আপনার কথা বলেছে আমাকে। তা যাওনি কেন? এই আপনার জামাই কদিন থেকে একটা কাজে খুব ব্যস্ত, তাই যাওয়া হয়নি। তবে আজকালের মধ্যেই যাব ভাবছি। বেআইন কোথায়? বেআইন, বেআইন। হয়তো লজ্জা করছে। চাচা, আপনি বসেন, আমি মাকে ডেকে আনছি। আসসালামু আলাইকুম বিয়া সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বেআইন। আমরা ভালোই আছি। আপনি কেমন আছেন? আমি একরকম ভালোই আছি আল্লাহর ফজলে। কিন্তু আপনাকে দেখে আমার অবাক লাগছে। কেন, কি হয়েছে? আপনাকে দেখে কিন্তু গ্রামের মানুষের মতো মনে হচ্ছে না আমার। ও, আপনার কথা আমি বুঝছি। চোখে একটু অসুবিধা আছে, ছেলে ডাক্তার দেখায় চশমা দিছে।
আর ভালা কইরা কাপড় চোপড় পিনতে হইছে বইয়ের আদরে। বউটা আমারে জানে পুতুল পাইছে। ভালো ভালো, ছেলের বাসায় বেড়াতে এসে আপনি ভালো আছেন দেখে আমার খুব ভালো লাগছে। তা কবে আপনি আমার বাসায় আসবেন? আপনার বাসায় আমি যামু, এর জন্য আবার দিন তারিখ ঠিক করতে হইব নাকি? আমি সব দিনে আপনার বাসায় যাইতে পারি। না, তবু একটা দিন তারিখ ঠিক থাকলে ভালো হয়। আপনি বুঝি আমারে খাসি জবাই কইরা খাওয়াবেন? আপনার কাছে আমি হেরে গেলাম বিয়ান। ঠিক আছে, যখন খুশি তখন আপনি আমার বাসায় আসবেন। আপনি আসলে আমি খুব খুশি হব। তুমি কিন্তু কাজটা ঠিক করনি। কোন কাজ বলো তো? শান্তকে একটা কিছু দেওয়া উচিত ছিল তোমার। ও। কাপড় চোপড় কিছুই তো দাওনি, কয়েকটা টাকা তাও তুমি দাওনি, শুধু গাড়ি ভাড়া দিয়ে বিদায় করে দিয়েছো। কি করব বলো, তুমি তো আমার অবস্থা জানোই। চাকরিতে আমার বেতন অল্প, 1 পয়সা উপরি নেই। শুধু মায়ের সম্মান রক্ষার জন্যই 2টো কাপড় কিনে দিয়েছি। চোখের ডাক্তারের ফি আর চশমার টাকা দিয়েছি ওই সহকর্মী আলমের কাছ থেকে ধার করে। না হয় ধার করে শান্তকে একটা কিছু কিনে দিতে। শুধু ধার করলে তো হবে না, ধার শোধ করার ক্ষমতাও থাকতে হবে। আমার খুব লজ্জা করছে জানো, সকাল 9টা বাজার আগেই তুমি অফিসে চলে গেলে। দুপুরে খেয়ে দিয়ে তৈরি হয়ে শান্ত যখন আমার কাছে এসে বলল ভাবি আমি যাচ্ছি, তখন আমি না লজ্জায় ওর সাথে কথাও বলতে পারিনি। সুরভি, আমার এই অক্ষমতার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি, তোমাকে আমি ক্ষমা করব কি? তোমার অক্ষমতা মানে আমারও অক্ষমতা। তবেও আমি একটা ভুল করে ফেলেছি। ভুল? কি ভুল? আমি তার হাতে 50টা টাকা দিতে চেয়েছিলাম। 50 টাকা নেয়নি? না। কি বলল? মিষ্টি করে হেসে বলল, ভাবি টাকার দরকার নেই, আমি শুধু আপনাদের দোয়া চাই। ও, মায়ের মনটাও না খারাপ দেখলাম। এ হচ্ছে জীবনের দংশন, এতে বিচলিত হওয়া চলে না। এটা সহ্য করেই আমাদের মতো মানুষদের বেঁচে থাকতে হয়। শোনো, তুমি আমার একটা কথা রাখবে? হ্যাঁ, তোমার সব কথা রাখবো, বলো। আগামী মাসে শান্ত আসবে মাকে নিয়ে যেতে। মাকে কিন্তু আমি যেতে দেবো না। তোমাকে আমার পক্ষেও কথা বলতে হবে। অবশ্যই বলবো। আর কিছু বলবে? আচ্ছা, মনে পড়ে বিয়ের পরে তুমি আমাকে কিছু টাকা দিয়েছিলে? হুম। এবার শান্ত আসলে আমি সেই টাকা দিয়ে ওকে জামা জুতো কিনে দেবো। সুরভি, সত্যিই তুমি খুব ভালো মেয়ে। তুমিও খুব ভালো। তোমাকে পেয়ে আমি ধন্য। তবে শান্তকে জামা জুতো কিনে দেওয়া আমারই দায়িত্ব, এটা আমিই পালন করব। তুমি নিশ্চিন্ত থেকো। কি করছেন খালাম্মা? কি আর করব, বউ আমারে কোনো কাম কাজ করতে দেয় না। তাই বুঝি মন খারাপ করে বসে আছেন? না, মন খারাপ না, তবে বউ ছোট মানুষ, এই একলা একলা সব কাম করে। আমি বইয়া বইয়া খাই, ভালো লাগে না, শরম করে। এতে আবার শরমের কি আছে খালাম্মা? এইটা তুমি বুঝবে না। কবে বুঝবো? বুঝবে যখন তোমার বয়স আমার লাহান হইব। খালাম্মা, আপনার কথা শুনতে আমার ভালো লাগে। আপনি খুব সুন্দর সুন্দর কথা বলতে পারেন। কথাটা তুমি ঠিক কইলা না। কি ভুল হলো খালাম্মা? আমার থেকে সুন্দর কথা কইতে পারেন তোমার মায়ে। কিন্তু সেদিন আপনাদের বাসা থেকে বেরিয়ে যাবার পর মাঝে মাঝে মা আপনার কথাই বলেন, আপনার প্রশংসাই করেন। হইতে পারে, তবে এইটা হইল ভদ্রতা। কেমন ভদ্রতা খালাম্মা? তোমার মায়ের লগে আমার অল্প সময়ের পরিচয়, কথা হয়েছে মাত্র 2-4টা। গ্রামের লেখাপড়া না জানা মানুষ হইলেও তো আমি একজন মানুষ। এই মানুষ হিসাবে আমারও একটা সম্মান আছে। তোমার মা এই কথাটা বুঝেন বলে তিনি আমার নিন্দা না করে প্রশংসা করেন, আমিও তার প্রশংসা করি। তারে আমার সালাম দিও মা। মা তো আপনার চেয়ে বয়সে ছোট। তাতে কি হয়েছে, ছোট বড় সকলকে সালাম দিতে কোনো অসুবিধা নাই। আজ তুমি কলেজে যাও নাই? আমি কলেজে যাই না, কলেজে যায় শিলা। তবে কলেজ আজ ছুটি। হো, ছুটি? খালাম্মা, সেদিন মা আপনাদের বাসা থেকে বেরিয়ে গেছেন, আজ মা আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাবার জন্য। কিন্তু অহন তো বেড়াতে যাওয়ানোর সময় না মা।
মা আপনাকে এখনই যেতে বলেছেন। দুপুরে আপনি আমাদের বাসায় খাবেন। একটু আগে কায়েস আপিসে চলে গেছে। ঠিক আছে, ভাবিকে বলছি। হুনো মা, আমার কথা হুনো। বলেন। ছেলের অনুমতি ছাড়া আমি তোমাদের বাসায় যাইতে পারি না, যাওনটা ঠিক হইব না। কেন? ছেলের অনুমতি নিতে হবে কেন আপনাকে? কায়েস ভাইকে আপনি ভয় করেন? না, ভয় করি না। তবে এর উত্তরটা খুব কঠিন, তুমি বুঝবা না। কি বলেন খালাম্মা? আমি এসএসসি পাশ করেছি, আপনার সামান্য কথাটা বুঝবো না? না মা, এইটা কলেজের পড়া না, তুমি বুঝবা না। তবু বলেন শুনি। আমি একজন মা, বিধবা মা। তাতে কি হয়েছে? এটাই তোমাকে বুঝতে হবে। কি যে বলেন খালাম্মা? আমি ছেলের উপর নির্ভরশীল। তার বাসায় আমি বেড়াইতে আসি, তারে না জানাইয়া ডাইনে বায়ে কোনো দিকে যাওয়া আমার উচিত না। খালাম্মা, আজ আমি যদি আপনার মা হতাম, তবে আপনার এ কথার জন্য আমি আপনাকে গালমন্দ করতাম। হে লাইগাই তো কইলাম, তুমি শহরের মাইয়া, গ্রামের অশিক্ষিত আর গরিব বিধবা মায়ের মুখের কথা তুমি বুঝবা না। তুমি আজ যাও, তোমার কথা আমি কায়সে কইয়াম নেই। এই যে বেআইন, কি করছেন? কিছু করছি না ভাই, আয়ুন। বেআইন, আপনি মানুষটা খুব সুবিধার নন। কেন, আমি আপনার কাছে কি দোষ করলাম? দোষ আবার করেননি? দোষ করেছেন বলেই তো বলছি, নইলে বলবো কেন? আমার দোষের কথাটা খুইলে এখন শুনি। 1 মাস হলো আপনি ছেলের বাসায় বেড়াতে এসেছেন। এর মধ্যে মাত্র একদিন আপনি আমার বাসায় গেছেন। গত মঙ্গলবার দিন আমাদের বাসায় আপনার যাবার কথা ছিল, কিন্তু আপনি যাননি। এইটা কোনো ব্যাপার না, আর একদিন গেলেই হইব। আপনার বেয়ান আপনার জন্য এই জিনিসটা দিয়েছে, নেন। এই প্যাকের ভিতরে কি আছে বেয়াই? আপনার জিনিস আপনিই খুলে দেখেন। বুঝছি বেয়াই, এই কোনো দরকার ছিল না। আপনি খামাখা এগুলো টাকা খরচা করছেন। আমার 2-3খানা শাড়ি আছে, কাইসও 2খান নতুন শাড়ি কিনা দিছে, আপনি এটা লইয়া যান। কিরকম কথা বললেন বিয়াই? আমি ঠিক কথাই কইতেছি। বিয়াই বিয়ান ঠাট্টা আবার ভালোই জমেছে। আমেনা, তুমি এইখানে? হ্যাঁ, বড় ছেলে কায়েসের বাসায় বেড়াইতে আইছি। কায়েস বিয়া করছে, বউ দেখতে আইছি। ছেলের বউ দেখতে তুমি শহরে আইবা, আমার একবার জানাই আইবা না? আমি তোমারে খুঁজা খুঁজা হয়রান। কামটা তুমি ভালো করো নাই। আমার একটু ভুলই হয়েছে। একটু মানে? তুমি মস্ত বড় ভুল করছো। তুমি তুমি আমারে কষ্ট দিছো। ছেলের সিডি পাইয়া আমি স্থির থাকতে পারি নাই, তাড়াতাড়ি কইরা চইলে আইছি। আমি এখন কবরে হইয়া আছি, তুমি আমারে ভুলে গেছো। না না, তোমারে ভুলি নাই। কবরে হইয়া হইয়া আমি তোমার কথা চিন্তা করি। আমিও তোমার কথা চিন্তা করি। কি চিন্তা করো? চিন্তা করি তুমি কেমন আছো, সুখে আছো না দুঃখে আছো। আমি সুখেও নাই, দুঃখেও নাই। তোমার কথা মনে হইলে মাঝে মাঝে আমি কান্দি। তুমি যখন আমার জন্য কাঁদো, আমিও তোমার জন্য কাঁদি। আমিও তোমার জন্য কাঁদি। ছেলের বউটা খুব সুন্দর, আচার ব্যবহারও ভালো, আমাকে মা বলে ডাকে। তুমি তাকে দেখবা? না না, তুমি বড় বেশি কথা কইছো। এত কথা আমার ভালো লাগে না। আমি আর দেরি করতে পারছি না, চলো চলো। কোথায়? বাড়িতে। অহনি? অহনি আমার সঙ্গে। দাঁড়াও, ছেলে আর ছেলের বউকে কইয়া আই। ও, অহন তো রাত, তারা ঘুমাইতেছে। তবে তোমার লগে অহন কেমনে যাইব? কই, কথা কও না যে। গেছো গা?
কাইসের বাবা, ও কাইসের বাবা। মা, ও মা, এই যে মা। কি রে বাবা? আচ্ছা মা, বলো তো তোমার কি হয়েছে? না বাবা, আমার কিছু হয় নাই, আমি ভালোই আছি। কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ভালো নেই। কথা কম বলছো, হাসি খুশি নেই। আচ্ছা, তোমার বৌমা কি কিছু বলেছে মা? না বাবা, বউ আমার সোনার মানুষ, সব সময় হে আমারে খুব আদর যত্ন করে, হাসি মুখে কথা কয়। তাহলে তুমি কয়েকদিন থেকে মন খারাপ করে বসে আছো কেন? তোর তোর বাপরে সেদিন স্বপ্নে দেখছি, তারপর থেকে মনটা ভালো নাই। কেন মা, স্বপ্নে কি খারাপ কিছু দেখেছো? বাবা কি ভালো নেই? হে ভালো মন্দ কোনোটাই নাই। এটা তুমি কি বলছো? হে আমারই এই কথাই কইল। মা, স্বপ্নের কথা বাদ দাও তো, স্বপ্ন স্বপ্নই। বাবা ভালোই আছেন। তুই কি করে জানলি তোর বাবা ভালো আছে? বাবা কোনো খারাপ মানুষ ছিলেন না। তিনি কারো টাকা পয়সা মেরে খাননি, কারো সহায় সম্পত্তিও দখল করেননি। তার ভালো থাকারই কথা। মানুষটা ভালোই আছিল। তাহলে অনর্থক দুশ্চিন্তা করো না মা। বাবার সঙ্গে তোমার আর কি কথা হয়েছে? তোর বাবা আমারে বাড়ি যাইতে কইছে। কেন, এখানে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা কিছুই না, তাহলে বাড়ি থেকে চলে আইসি, এই লাগে তার মনটা ভালো নাই, তাই বাড়িতে যাইতে কইছে। তুমি কিছু বলনি? আমি কিছু কোনের সময় পাই নাই। ও, তার আগেই বুঝি স্বপ্ন শেষ হয়ে গেল? হ, শান্তু আইলে তার লাগে আমি বাড়ি চলে যাবো। না মা, না, তোমাকে বাড়ি যেতে হবে না, তুমি এখানেই থাকবে। ও বুঝে মতো কথা কইস না বাবা, বাড়ি না গেলে কি হয়? বাড়িতে গিয়ে সকাল সন্ধ্যা তুমি হাজারটা কাজ করবে, সময় মতো খাওয়া দাওয়া করবে না, শরীরের যত্ন নেবে না, এমনটা আমি হতে দেব না মা। হ্যাঁ, আমার কথা হুন বাবা। তোমার কথা শুনে শুনেই তো এত বড় হলাম মা। এখন তুমি দয়া করে আমার কথা শোনো, বাড়ির চিন্তা বাদ দাও তো। পাগলামি করিস না বাবা। বাড়ির অসুবিধাটা দূর করার জন্যই 3 বছর আগে শান্তুর বিয়ে দিয়ে দিয়েছি। এতদিনে শান্তুর বউ সব কাজকাম শিখে নিয়েছে। বাড়ির সমস্যার কথা তুমি আর আমাকে বলবে না, ওসব আমি শুনবো না। বাবা যদি রাগ করেন, আমি তবে বাবাকে বুঝিয়ে বলবো। কি যে কস, তার কোনো ঠিক ঠিকানা নাই। তোর বাবা কি বেঁচে আছে যে তুই তাকে বুঝাইয়া কইবি? না মানে, রাতে শুয়ে শুয়ে মনে মনে বাবার সঙ্গে কথা বলবো। আমার বিশ্বাস বাবা আমার কথা শুনতে পাবেন, অপরাধ হলে ক্ষমাও করে দেবেন। আমি তার বড় ছেলে, আমার কথা না শুনে তিনি পারবেন না। মা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। কি কথা? আপনি কি কখনো নিজের পছন্দ মতো কোনো কাপড় চোপড় পরেননি? না মা, তোমার শ্বশুর যখন যে কাপড় কিনে আয়না দিছে, আমি সে কাপড়ই পরছি। বাবার কেনার সব কাপড় আপনার পছন্দ হতো? না হইলেও কিছু করার আসিল না। কেন? শহরের মাইয়া মানুষেরা ইচ্ছা করলেই দোকানে যাইতে পারে, যায়, কিন্তু গ্রামের মাইয়া মানুষ আড়ে বাজারে যায় না। ও, বুঝেছি। কেন, কি হয়েছে? এই জন্যই কদিন ধরে দেখছি ফেরিওয়ালা দেখলেই আপনি ওদেরকে ডেকে আনছেন, শাড়ি দেখছেন। হ, আমি একটা পছন্দের শাড়ি খুঁজছি। কীরকম শাড়ি খুঁজছেন মা? যখন পাই তখনই দেখবা। মনে হয় আপনি রঙিন শাড়ি খুঁজছেন। আমার মনের কথাটা তুমি কেমনে বুঝলা? আপনার হাবভাব দেখে আমি বুঝলাম। আমি একটা কালা রঙের শাড়ি খুঁজতেছি, ফেরিয়ালারে কইছি। কালো রঙের শাড়ি? ও, কালো রঙের শাড়ি বুঝি আপনার খুব পছন্দ? হ হ হ, অনেক দিনের একটা শখ আমার। কি হইল, আমার কথা হই না তুমি যে চুপ মাইরা গেলা? না না, ঠিক আছে। আপনার যখন একটা শখ হয়েছে তখন অবশ্যই আপনি একটা কালো রঙের শাড়ি কিনবেন। তা ফেরিওয়ালা আপনাকে কি বলেছে, এনে দিবে? ফেরিয়ালা কইছে কাল একটা শাড়ি লই আইব। আমি একটা কথা বলি মা। কইবে না কেন, কও। ফেরিওয়ালার কাছে ভালো শাড়ি থাকে না, কম দামি। তাছাড়া
শাড়ির রঙও উঠে যেতে পারে। আমি তারে কম দামি শাড়ি আনতে কইছি, রং উঠলে উঠুক, কোনো ক্ষতি নাই তাতে। কম দামি আপনি কেন কিনবেন? কাইস কইছে আমারে বাড়ি যাইতে দিব না, আমারে তোমাদের এইখানে থাকতে হইব। ভালো কথা বলেছে। আমি চিন্তা কইরা দেখছি এইখানে থাকতে হইলে আমার কিছু কাজ করা উচিত, তার জন্য আমার একটা কালা রঙের শাড়ি হইলে ভালো হয়। আপনার উপর দিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু বললে বেয়াদবি হবে। না না, উচিত কথা কইবা না কেন, কও, আমি তার জন্য কিছু মনে করতাম না। আপনি আমাদের কাছে থাকবেন, রান্না বান্না করবেন, এর জন্য আপনার একটা কাজের শাড়ি, মানে কালো রঙের শাড়ি দরকার। তার জন্যই দরকার। কিন্তু আমি যদি আপনাকে কোনো কাজ করতে না দিই? এইটা কি কথা কও মা? হ্যাঁ, এটাই আমার কথা। কিন্তু তুমি আমারে বাসার কাম কাজ করতে দিবা না কেন? কারণ আপনি আমার শাশুড়ি, আমার মা, আমি আপনার মেয়ে। তাহলে কালা শাড়ি কিনতে তুমি নিষেধ করো? আপনার একটা কালো রঙের শাড়ির শখ হয়েছে, আপনি অবশ্যই তা কিনবেন, আমি তাতে কখনোই বাধা দেব না মা। মা, মা, এই যে মা। কি বাবা? কি করছো তুমি? কিছু না বাবা, এমনি বইয়া রইছি। মা, তুমি নাকি একটা শাড়ি কিনেছো? হ, কিনেছি। একটা কালো রঙের শাড়ি কেনার জন্য তোমার এতই শখ হলো? কেন, তোর পছন্দ হয় নাই? মা, তুমি তোমার ছেলেকে একটু বুঝতে চেষ্টা করো। তোমার ছেলে কোথায় থাকে, কি করে, কি অবস্থায় আছে, এসব তুমি না বুঝেই ফেরিওয়ালার কাছ থেকে একটা কম দামি কালো রঙের শাড়ি কিনে ফেললে। আমি তোর কথা কিছু বুঝতে পারছি না বাবা, একটু সহজ করে ক। আমার দুর্ভাগ্য মা। মনে হইতেছে তুই আমার উপর রাগ করছিস। কেন, আমি কোনো অপরাধ করি নাই। অপরাধ করনি, তবে অপরাধের চেয়ে বেশি কিছু করেছো। কেমন কথা কস তুই বাবা? মা, ফেরিওয়ালার কাছ থেকে শাড়ি কেনার সময় বাড়িওয়ালার ছেলের বউ জানালার পাশেই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ টিপে হাসছিল। কথাটা এর মধ্যে আশেপাশের কয়েক বাসায় ছড়িয়ে পড়েছে। চন্দনাদের বাসার সকলেই জেনে গেছে। তাদের কাছে আমার মাথা হেঁট হয়ে গেছে। হ, বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। তোমার আর কিছু বোঝার দরকার নেই মা। আমি তবে একটা কাজ করি, ফেরিয়ালা অহনো কাপড়ের দাম বাবদ আমার কাছে 10 টাকা পায়। আজ তার আহনের কথা, আমি তার শাড়ি তারে ফেরত দিয়া দিলাম। না, আর ফেরত দেওয়ার দরকার নেই। তাহলে কি করবাম? আমার কাছে যে কয়দিন তুমি আছো সে কদিন দয়া করে এই শাড়িটা তুমি আর পরবে না। মা, মা, তোমার কাছে আমার এই একটাই অনুরোধ। খালাম্মা, কি করছেন? হাই ও বউ, না কি আর করবাম। একটা কথা শুনলাম খালাম্মা। কি কথা মা? শুনলাম আপনি নাকি বাড়ি চলে যাচ্ছেন। তোমারে কেডা কইল? ভাবি বলল। দেখলাম তার মনটাও খুব খারাপ। বউ আমার সোনার মানুষ, কিন্তু কি করবাম কও, মাইজা ছেলে শান্ত আমারে নিতে আইছে। আপনি তাহলে চলেই যাবেন? কাইস কইতেছে না, মায়ের যাওন লাগবো না। শান্ত কইতেছে না গেলে বাড়িতে খুব অসুবিধা। শেষ পর্যন্ত আপনি কি ঠিক করলেন, থাকবেন না চলে যাবেন? বউরে আমি কইছি অহন আমি যাই, দরকার হইলে কিছুদিন পরে আবার আমি আইবানে। আমরা মনে করেছিলাম আপনি আর গ্রামে ফিরে যাবেন না। গেরামে আমার জন্ম, বাপ দাদার কবর রয়েছে গেরামে, কায়েসের বাপের কবরও গেরামে। গেরামে না গেলে কি হয় মা? কায়েসের বাপকে দুদিন আমি স্বপ্নেও দেখলাম। কি স্বপ্ন দেখলেন খালাম্মা? স্বপ্নে দেখলাম এই আমার উপর রাগ করে বাড়ি যাইতে কয়। বাড়ি যেতে বলেছেন? হ্যাঁ, কয় আমি পইরে আছি গ্রামে, আমার একলা থইয়া তুমি থাকো শহরে, এইটা আমার পছন্দ না, তুমি বাড়ি যাও। কাঁদবেন না খালাম্মা। না, আমি কাঁদি না, মানুষটার কথা মনে হইলে
আমার চোখে পানি আইয়ে। খালাম্মা, খুব মা, শুনলাম আপনি নিজের পছন্দ মতো একটা সুন্দর শাড়ি কিনেছেন। এই খবর তুমি জানো কি কইরা? এই বাড়িওয়ালার ছেলের বউ কাজল ভাবি আমাকে বলেছে। কাপড়টা পরেন না কেন? কাপড়টা কাপড়টা আমার ছেলে পছন্দ করে না। তবে ওটা ভাবিকে দিয়ে দেন, কালো শাড়িতে ভাবিকে সুন্দর মানাবে। না মা, শাড়িটা কম দামি, রং থাকবো বলে মনে হয় না। এই শাড়ি বইরে দিয়া আমি তারে অপমান করতে পারি না মা। মা মনে হয় একটা কষ্ট নেই আমাদের এখান থেকে চলে গেলেন। কিসের কষ্ট বলো তো? এটা তুমি বুঝতে না পারলেও আমি ঠিক বুঝতে পারছি। আচ্ছা, এই বালিশের নিচে কালো মতোটা কি? মা চলে গেছে সেই কখন, এখনো তুমি বিছানাটা গুছিয়ে ঠিকঠাক করনি। তুমি না অলস হয়ে যাচ্ছ। আচ্ছা দেখো না ওটা কি। আচ্ছা দেখছি। আরে, এটা তো মায়ের কালো শাড়ি। কেন, মা শাড়ি নিয়ে যাননি? তবে আর বলছি কি, দেখি দেখি। এই দেখো এই দেখো। হ্যাঁ, এই তো মায়ের সেই কালো শাড়ি। মনে হয় ইচ্ছে করে শাড়িটা ফেলে গেছেন মা। না, ইচ্ছে করে নয়, কষ্ট পেয়ে রাগ করে শাড়িটা ফেলে গেছেন মা। আমারও তাই মনে হচ্ছে। আমার উপর রাগ করে মা ইচ্ছে করে শাড়িটা এখানে রেখে গেছে। মাকে এতগুলো কথা বলা তোমার মোটেও উচিত হয়নি। মা, মাগো, আমার অপরাধের জন্য তুমি আমার কান মলে দিতে, ইচ্ছে করলে দুটো থাপ্পড়ও দিতে পারতে আমাকে। তা না করে তুমি আমাকে এভাবে শাস্তি দিয়ে গেলে মা। মাগো, 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 আমার বুক ফেটে যাচ্ছে। আমি আমি সহ্য করতে পারছি না মা। মা, তুমি নিজ হাতে আমাকে শাস্তি দিয়ে গেলে আমার আমার কোনো দুঃখ থাকতো না মা। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন আমাকে শাস্তি দিলে না, আমি 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 নিজেই নিজেই আমি আমার শাস্তি দেবো। তুমি এসব কি শুরু করেছো? কি শুরু করেছো? পাগল হয়ে গেলে নাকি তুমি? আমি 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 তাহলে কি করব? শোনো শোনো, আমরা আমরা চলো মায়ের কাছে যাই। মা কি আমাকে ক্ষমা করবে? কেন করবেন না? মা তোমাকে পেটে ধরেছেন না। চলো আমরা মায়ের কাছে যাই। তাহলে চলো। কখন যাব আমরা? কাল সকালে ট্রেনেই যাব। না না না, চলো আজই, এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, আজই যাব, আজই যাব। চলো চলো চলো। এতক্ষণ আফতাব আহমেদ রচিত কালো শাড়ি নাটকের অভিনয় শুনলেন। এতে অভিনয় করেছেন কায়েস তাবেদারি রসুল, সুরভি রীতা ব্যানার্জি, আমেনার স্বামী আমিনুল হক, চন্দনা আশরাফুল নিহার, শওকত মোহাম্মদ সালাউদ্দিন এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুজাতা আজিম। সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন AK কুরেশি।